বেকারত্বের জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই মূল্যবৃদ্ধির দিকে কিভাবে নজর দেওয়া হয় সেদিকে তো নজর থাকবে, এবং কর ছাড়ে সেখানে কি সুরাহা হবে মধ্যবিত্তের? বাড়ি বা ফ্ল্যাট কেনায় নতুন কোনো কি প্রকল্প আনবে মোদী সরকার? গৃহঋণ কমবে, সুদের হার, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে কি বাড়তি কোনো বরাদ্দ থাকবে? এই সমস্ত বিষয়ে আজকে আমাদের নজর থাকবে। আর 24 মিনিটের অপেক্ষা, তারপরেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং পেট্রোল বলুন, ডিজেল বলুন, সব দিক দিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে, তরি তরকারি সাধারণ জীবনের যা প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই আন্দাজে আমাদের রোজগার অনেক কম। আমরা রিটায়ার্ড পারসন, আমাদের উপরে যে বেনিফিট গভর্নমেন্ট থেকে পেতাম, যেরকম রেলে সিনিয়র একটা ছাড় পেতাম প্রায় 30%, সেটা এরা বন্ধ করেছে। এগুলো যদি আবার চালু হয় আমাদের পক্ষে সুবিধা হয়। এবং ব্যাংকের যেসব সিনিয়র সিটিজেনের উপরে যেসব সুযোগ সুবিধা ছিল সেটাও তো দেখতে পাচ্ছি কমের দিকেই যাচ্ছে। সেটার দিকে যদি গভর্নমেন্ট একটু মন দেয় তাহলে আমার মনে হয় ভালো হয়। আশা করব যে জিএসটি যে কমপ্লিকেশনসগুলো রয়েছে ওগুলো আরও ইজি করা, কারণ জিএসটির অর্ধেক ব্যাপার জিএসটি ভবনও গেলেও জিএসটি ভবনের লোক তার অফিসাররা বলতে পারে না। আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেই পরিমাণে ট্যাক্স, যারা ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স দিতে ভালোবাসে তাদেরকে যেভাবে মাথায় আরও বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, পার্সোনাল ট্যাক্স বলুন বা কোম্পানি ট্যাক্স বলুন, সেগুলোর ক্ষেত্রে আরেকটু গভর্নমেন্টের চিন্তা করা উচিত। সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম হোক, একমাত্র এটাই। আর আপাতত ঠিক আছে, আদারওয়াইজ ঠিক আছে। আমার হিসেবে মানে ব্যবসার প্রতি যদি ভালো হয় তাহলে আমার ভালো, এটাই। কারণ আমি ইনভেস্ট করি, তো আমার ক্ষেত্রে যদি ইন্ডিয়ার বিজনেস বাড়ে, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ভালো হয়, তাহলে কি মার্কেট ওপরে যাবে, সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে। এমনি আরও আমার পিয়ার্স যারা আছে ওদের, তাদের বা আমার কলিগস আছে তাদের হবে। আর পাবলিক ফ্রেন্ডলি বাজেট এখন হবে, কারণ ইলেকশনের আগে যতদূর যা আছে পাস্ট হিস্ট্রি হিসেবে পাবলিক ফ্রেন্ডলি বাজেটই থাকে। ইন্টারিম বাজেট যেটা হয়, পোস্ট বাজেট সবসময় বিজনেস ফ্রেন্ডলি হয়। মধ্যবিত্ত যেমন বাজেটের ক্ষেত্রে যদি একটু আয়করের ক্ষেত্রে যদি একটু ছাড় দেওয়া হয়, তারপরে দৈনন্দিন জিনিস যেমন কিছু কিছু সময় ইলেকট্রনিক জিনিসের খুব দাম বাড়িয়ে দেওয়া হয়, সেগুলো যদি আয়ত্তের মধ্যে একটু রাখা হয়, আফটারঅল যাতে মিডল ক্লাস ফ্যামিলি যাতে একটু ঠিকমতো থাকতে পারে, সেটাই আমার এক্সপেকটেশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন। অনির্বাণের কাছেই যাব। অনির্বাণ, অবশ্যই কর নিয়ে একটা বড় প্রশ্ন যেমন আমাদের থাকছে, গতবার যেভাবে 5 লাখ থেকে এই নিউ রেজিমে 7 লাখ হয়ে গিয়েছে, তাতে সাধারণভাবে মানুষের প্রত্যাশা তো বেশ খানিকটা বেড়েছে। এবার আমরা কতটা সুবিধে পাবো, সত্যি সেই আশার জায়গাটা কতটা মনে হচ্ছে? দেখুন, এই নতুন কর কাঠামোতে কিন্তু সাধারণ মানুষ যারা এই 5 লাখ, 7 লাখ, 8 লাখের মধ্যে ইনকাম করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে। এবং এটা মানতে হবে যে তারপরেও মানুষের প্রত্যাশা থাকে, কারণ ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম, সেক্ষেত্রে একটা এফেক্টিভ ইনকামটাকে বাড়ানোর জন্য যদি সাধারণ মানুষের প্রত্যাশা থাকে, এতে অন্যায় কিছু নেই। জনকল্যাণমূলক রাষ্ট্রে জনকল্যাণের জন্য যাই কাজ করা যাবে, সাধারণ মানুষের ক্ষেত্রে যদি কর ছাড় দেওয়া যায়, যেটা সবাই চাইছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু পুরনো কর কাঠামোতেও যারা আছেন, নতুন কর কাঠামোতেও যারা আছেন, তাদের সবার জন্যই প্রযোজ্য আছে। 50,000 টাকা, সেই 50,000 টাকাটাকে যদি বাড়িয়ে 60,000 টাকা করা যায়, তাহলে যারা ওই পুরনো কর কাঠামোতে ট্যাক্স দিচ্ছেন বা নতুন কর কাঠামোতে ট্যাক্স দিচ্ছেন, তাদের দুজনের ক্ষেত্রে সুবিধা হবে। আর পুরনো কর কাঠামোতে যারা অলরেডি আছেন, দেখুন প্রত্যেক লোকই তো তাদের একটা প্ল্যানিং করে থাকেন, এবং চটজলদি সেই প্ল্যানিংটা থেকে তারা বেরিয়ে আসতে পারেন না, কারণ তারা হোম লোন নিয়ে রেখেছেন, তারা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য খরচা করছেন, তারা হয়তো কোথাও ডোনেশন দিচ্ছেন, মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন, বাবা মার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছেন। তো তাদেরও একটা এক্সপেকটেশন আছে যে তারা পুরনো কর কাঠামোতেই যারা আছেন, তারা চাইছেন ওই 80C এর যে একটা ছাড় আছে 1.5 লাখ টাকা, সেটাকে যদি বাড়িয়ে 2 লাখ টাকা করা যায় অ্যাটলিস্ট, এবং তার সঙ্গে সঙ্গে গৃহঋণের সুদের উপরে একটা সেকশন 24 ছাড় পাওয়া যায়, সেই 2 লক্ষ টাকাটাকে যদি বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে ওই হোম লোন নেওয়ার প্রবণতাটাও বাড়বে। এবং হোম লোন নেওয়ার প্রবণতা বাড়া মানেই কিন্তু ওই রিয়েল এস্টেট সেক্টরটাকে আরও স্টিমুলেট করা যাবে। অনেক ফ্ল্যাট দেখবেন কেনা মানে মানুষ কিনতে একটুখানি বাধাপ্রাপ্ত হচ্ছেন, কারণ রেপো রেটটাও বেড়ে গেছে ব্যাংকের ক্ষেত্রে, 250 বেসিস পয়েন্ট বেড়ে গেছে, সুদের হারটা বেড়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে মানুষ চায় সবার কাছে স্বপ্নের ঘর। এই সাধারণ মানুষ যারা একটুখানি চাইবেন নিজের টাকা জমিয়ে অতিরিক্ত টাকা কর সাশ্রয়ের টাকাটা দিয়ে তারা যাতে একটা নতুন বাড়ি কিনতে পারে, নতুন লোনের ইএমআই দিয়ে একটা নতুন বাড়ি কিনতে পারে, সেক্ষেত্রে তাদের যাতে সেকশন 24 একটা ছাড় থাকে, সেই দিকেও কিন্তু সাধারণ মানুষের নজর থাকবে। কিন্তু আমি যেটা বলছি যে প্রত্যেকটা মানুষই কিন্তু বাজারে যান এবং একই
একই বাজার থেকে আপনিও বাজার করছেন এবং আপনার বাড়িতে যিনি গৃহ পরিচারক আছেন বা গৃহ পরিচারিকা আছেন তিনিও কিন্তু সেই বাজারে এই জিনিসটা কিনছেন। তো সাধারণ মানুষকে কিন্তু এই মূল্য বৃদ্ধির জায়গা থেকে সরিয়ে আনতে হবে এবং সেটার জন্য কিন্তু একটা সরকারি প্রচেষ্টা দরকার এবং এটা খুব সহজ নয়, কারণ সারা ভারতবর্ষ বলে নয়, ভারতবর্ষের বাইরেও বিশ্ব অর্থনীতি যদি দেখেন সেক্ষেত্রেও মূল্যবৃদ্ধি একটা সমস্যা এবং ভারতবর্ষের ক্ষেত্রেও এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সরকার চাইছে, কেন্দ্রীয় ব্যাংক চাইছে, কিন্তু তারপরেও সেটাকে বাঁধনের মধ্যে রাখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে কিন্তু আমরা তাকিয়ে থাকবো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি। ভারতবর্ষের যে বেকারত্বের যে সমস্যা সেই জায়গাতে আপনি দেখবেন যে শিক্ষার অঙ্গন থেকে অনেক লোক যারা বেরিয়ে আসছেন তারা চাকরির জায়গাতে প্রবেশ করছেন। কোথাও অনির্বাণ একটা মাথাপিছু রোজগার কিভাবে বাড়ানো যায় সেটাও কোথাও একটা ভাবনার জায়গা রয়েছে, কারণ মাথাপিছু ইনকাম যদি মানুষের না বাড়ে, বেকারত্বের সমস্যাকে যদি নিয়ন্ত্রণে আনা না যায়, খাদ্যপণ্যের দাম যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু সার্বিকভাবে দেশের অর্থনীতির উন্নয়ন একেবারেই সম্ভব নয়। আজকে কোন দিশা দেখাতে পারেন কেন্দ্র অর্থমন্ত্রী, আমাদের নজর থাকবে।